দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বাতিল করে আদেশ দিয়েছেন আদালত। কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর করা লিভ টু আপিলে এ আদেশ দেন আদালত। এতে অংশ নেন অ্যাডভোকেট ও জেড.আই খান পান্না, ব্যারিস্টার তানিয়া আমির, তানজিবুল আলম, এহসানুল করিম, সারা হোসেন ও শাহ মঞ্জুরুল হক। এদিকে গতকাল আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সমন্বয়করা জানিয়েছিলেন তারা 5 ভাগ অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা চান এবং বাকি নিয়োগ হবে মেধার ভিত্তিতে। কোটার বিষয় ছাড়া আরও 7টি দাবি তারা জানিয়েছেন। এদিকে আপিল বিভাগের রায়কে কেন্দ্র করে উচ্চ আদালত ও আশপাশের কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। দর্শক, এ বিষয়ে জানতে হাইকোর্ট থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, জানাবেন যে সব শেষ কি তথ্য আছে আপনার কাছে? এরই মধ্যে আদালত পূর্ণ রায় দিয়ে দিয়েছেন, অর্থাৎ রায়ের যে অপারেটিং অংশ থাকে সেটি তিনি পড়ে শুনিয়েছেন, যেখানে বলা হয়েছে যে 2018 সালের যে প্রজ্ঞাপনটি হাইকোর্ট বাতিল করেছিল সেই হাইকোর্টের রায়টি বাতিল হয়ে গেছে, অর্থাৎ 2018 সালের প্রজ্ঞাপনটি বহাল হয়ে গেছে। এর মানে হচ্ছে যে শতভাগ এই মেধার ভিত্তিতে নিয়োগ চলছিল 2018 সাল থেকে সেটি আবারও চালু হলো। কিন্তু সাথে সাথে আবার এটিও বলেছেন তারা নিজেরা একটি কোটা সংস্কার করে একটি প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন, যেখানে বলেছেন যে 93% অর্থাৎ 93% মেধা কোটা থেকে, অর্থাৎ মেধাবী যারা তারা সুযোগ পাবে পরীক্ষার মাধ্যমে চাকরিতে, সরকারি চাকরিতে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, এবং 5% মুক্তিযোদ্ধা কোটা, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান, সন্ততি কিংবা নাতি নাতনিদের জন্য যে বরাদ্দ কোটা রয়েছে সেটি হবে 5%। পাশাপাশি 1% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। এইভাবে তিনি ভাগ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন এই ভাগটা করেই যেন খুব দ্রুত সরকার একটি প্রজ্ঞাপন দেয়, অর্থাৎ যাতে দেখা যাচ্ছে যে মোট 93 ভাগ হচ্ছে মেধা থেকে নিয়োগ হবে এবং বিভিন্ন কোটা থেকে 7 ভাগ নিয়োগ হবে, যার মাঝে আমরা যে কয়েকটি বিষয় উল্লেখ দেখি যে জেলা কোটা এবং নারী কোটার বিষয়টি এখানে রাখা হয়নি। এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছিলেন, বলেছেন যে খুব দ্রুত যেন একটি প্রজ্ঞাপন জারি করে সেটি দিয়ে দেওয়া হয়। এবং আরেকটি বিষয় বলেছেন যে এই প্রজ্ঞাপন জারি করে যদি এখন এই কোটা ব্যবস্থাটা বিন্যাসটা করে দেওয়া হয় সেটাই কি চূড়ান্ত? না, চূড়ান্ত নয়, কারণ আদালত পাশাপাশি এটিও বলেছেন যদি প্রয়োজনে সময়োপযোগী কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে হয় পরবর্তীতে, তাহলে সরকার চাইলে এই কোটার যেটি তারা বলেছেন সেটিকে পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, যে কোনো কিছু তারা পুনরায় সংস্কার করার এখতিয়ার সরকারের থাকবে সেটি বলে দিয়েছেন। এইগুলো হচ্ছে মূলত এই কোটা যে ইস্যু, সেই ইস্যুতে সরকার নির্দেশনা। পাশাপাশি আদালত যেটি বলেছেন যে যারা আন্দোলন করছে এখনো এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থবির হয়ে পড়েছে তারা যেন আন্দোলন ছেড়ে দিয়ে তারা আবারও পড়ালেখায় মনোযোগী হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে, স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায় এবং সেখানকার শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা হয়, সেই বিষয়টি বলেছেন। পাশাপাশি সরকারকেও নির্দেশ দিয়েছেন যেন শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে সরকার যা যা করা দরকার তা যেন সরকার গ্রহণ করে সেই বিষয়গুলো বলেছেন। অভিভাবকদের বলেছেন যে সন্তানদেরকে যেন রাজপথ থেকে ফিরিয়ে নিয়ে যায় এবং তাদেরকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়, এবং যারা শিক্ষা সংশ্লিষ্ট রয়েছেন অর্থাৎ শিক্ষক কিংবা বিদ্যালয়ের বিভিন্ন ধরনের কার্যে নিয়োজিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলেছেন তারাও যেন শিক্ষার পরিবেশটি ফিরিয়ে আনার জন্য স্ব জায়গা থেকে। আলামিন, এতক্ষণ আমরা আপনার কথা শুনলাম, আমরা এবারে যেতে চাই আমাদের আরেক সহকর্মী, তার কাছ থেকে জানবো যে সবশেষ কি তথ্য রয়েছে। শাকিলা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিবা, আমি এই মুহূর্তে অবস্থান করছি হাইকোর্টের যে প্রধান গেট রয়েছে সেই গেটের বাইরে, এবং এখানে কিন্তু রায় ঘোষণা যখন পড়া শুরু হয়েছে এই তথ্য আসার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে চলে আসছেন এবং সকাল থেকেই তাদের বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব
পুলিশ, আর্মি, বিজিবি এদের বিপুল সংখ্যক উপস্থিতি কিন্তু এখানে চোখে পড়েছে। এবং এখানে এই যে পয়েন্টটা আছে, পয়েন্ট থেকে কিন্তু আশপাশে সাধারণ মানুষদের চলাচল কিন্তু একেবারেই শিথিল করে দেওয়া হয়েছে, কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং প্রত্যেককে যদি জরুরি কেউ যাওয়া আসা করছে তাদেরকেও কিন্তু এখানে তল্লাশি করা হচ্ছে, কোনো যানবাহনও চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং এই রায়কে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু আশপাশে তেমন কোনো উত্তপ্ত পরিস্থিতি চোখে পড়েনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোনো রকম কোনো অপ্রীতিকর অবস্থার কোনো তথ্য তাদের কাছে এখনো পর্যন্ত নেই। তবে গতকাল কিন্তু বেশ কয়েক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল রাতে আপনারা যেমনটি জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে কারফিউ চলছে, কারফিউর সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ বিকেল ৩টা পর্যন্ত। আজকে সকাল 10টায় শিথিল হওয়ার কথা ছিল, কিন্তু রায়কে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো পরিস্থিতি উত্তপ্ত না হতে পারে এজন্য কিন্তু বিকেল 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2 ঘন্টার জন্য কিন্তু শিথিল করা হয়েছে। এবং 5টার পর থেকে কিন্তু আবারও এই কারফিউ আবার চলবে অনির্দিষ্টকালের জন্য। এবং এই কারফিউ চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য এখনো পর্যন্ত আমরা জানিনি। এবং এই রায় ঘোষণা যেহেতু এতক্ষণ হয়ে গিয়েছে এবং এই রায় ঘোষণার পরে কোথাও কোনো ঘটনা ঘটবে না বলে আশঙ্কা করছে, ঘটবে না বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। কোনো ধরনের কোনো হুমকি বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটার কোনো আশঙ্কা এখনো পর্যন্ত করছেন না তারা, তবুও সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ এবং পরবর্তীতে যুক্ত হয়ে আমি পরবর্তী সংবাদ আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতি কি আছে। ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে ধানমন্ডির সরকারি বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ দুপুর 3টা পর্যন্ত কারফিউ চলবে, 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে, 5টার পর অনির্দিষ্টকালের জন্য চলবে কারফিউ। কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, সহিংসতার সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে, সহিংসতাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দর্শক, রাজধানীর কারফিউ পরিস্থিতি জেনে নেব সহকর্মী শাকিবুর রহমানের কাছ থেকে। আমরা এখন অবস্থান করছি বিজয় সরণিতে। এখানে কিন্তু সেনাবাহিনীর যে টহল সেটি টহল রয়েছে, পাশাপাশি যে চেকপোস্ট সে চেকপোস্ট রয়েছে। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন যে এখানে যে সকল গাড়ি বা মানুষজন রিক্সা, মোটরসাইকেল, সিএনজি নিয়ে আসছে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখছেন যে তারা আসলে জরুরি কাজে বের হয়েছেন কিনা, সেটি নিশ্চিত হওয়ার পরে তাদেরকে কিন্তু যেতে দেয়া হচ্ছে। এবং যৌক্তিক কারণ বা জরুরি সেবার কাজে যদি তারা বের না হয়ে থাকে তাদেরকে কিন্তু অন্য রাস্তায় ঘুরিয়ে দেয়া হচ্ছে। অর্থাৎ যে নিয়মগুলো বলা হয়েছে কারফিউয়ের বিষয়ে, সেই নিয়মগুলো মেনে যারা বেরিয়েছেন তাদেরকে তারা যেতে দিচ্ছেন। আমরা নগরবাসীর সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে আসলে অতি জরুরি প্রয়োজন যাদের ছিল তারাই কিন্তু মূলত আজকে বের হয়েছেন এবং তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সেরে তারা দ্রুত বাসায় ফিরতে চান। যদিও কিন্তু আজকেও দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত যে কারফিউ সেটি শিথিল রয়েছে 2 ঘন্টার জন্য, কিন্তু মানুষজন যারা এখনও রাস্তায় রয়েছেন তারা বলছেন যে জরুরি কাজের জন্যই তারা মূলত বেরিয়েছেন। আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু দেখেছি এরকম সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্ট বসিয়ে তারা এটিকে পরীক্ষা নিরীক্ষা করছেন যে মানুষজন আসলে কি কাজে বেরিয়েছেন। এছাড়াও আমরা পুলিশের টহল দেখেছি, র্যাবের টহল দেখেছি, পাশাপাশি বিজিবির টহলও কিন্তু অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে, যেহেতু কারফিউ জারি করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এই কারফিউ এবং দেশের সার্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সব জায়গায় তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে বিজয় সরণি থেকে সর্বশেষ। দর্শক, সারা দেশের কারফিউ পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী শাকিবুর রহমানের কাছ থেকে।
এদিকে সারা দেশে দ্বিতীয় দিনের কারফিউ চলছে। চট্টগ্রামের সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও খোলা আছে কাঁচা বাজার। মহানগরীতে কিছু সংখ্যক রিকশা চললেও অন্য সব যান চলাচল বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মাঠে আছে পুলিশ ও সেনাবাহিনী। বরিশালে মাঠে কাজ করছে সেনাবাহিনী, তবে রাস্তাঘাটে মানুষের চলাচল কম। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট ও যানবাহন চলাচল। রাজশাহীতে মাঠে নেই সেনাবাহিনী, তবে সিলেট শহরে টহল দিচ্ছে। খুলনার পরিবেশ স্বাভাবিক রয়েছে, বিভিন্ন সড়কে মানুষের চলাচল বেড়েছে। খোলা আছে অলিগলির দোকানপাটও। রিকশা, অটোরিকশা চললেও বন্ধ অন্যান্য যান চলাচল। থমথমে অবস্থা বিরাজ করছে রংপুর সহ দেশের বেশিরভাগ জেলায়। দর্শক, রাজশাহীর পরিস্থিতি জানবো সহকর্মী মোস্তাফিজ রকির কাছ থেকে। দ্বিতীয় দিনে রাজশাহীতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে চলাচল রাস্তাঘাটে সেটি একেবারেই সীমিত। যারা আসলে ঘর থেকে বের হয়েছে তারা প্রয়োজনের তাগিদেই ঘর থেকে বের হয়েছেন এবং প্রয়োজনটি মিটিয়ে তারা কিন্তু আবার খুব দ্রুত সময়ের মধ্যে ঘরে ফিরে যাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং যারা ঘর থেকে আসলে বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় কিন্তু নিয়ে আসা হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, এই প্রশ্নগুলো আসলে তাদেরকে করা হচ্ছে এবং সেই উত্তরগুলো যদি সাধারণ মানুষ দিতে না পারেন তাদেরকে তাহলে যেখান থেকে আসছেন তাদেরকে সেইখানে আবার ফেরত পাঠানো হচ্ছে। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারফিউ দ্বিতীয় দিনে রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষ করে সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নগরীর আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে আসলে তাদেরকে টহল দিতে, পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশ ছাড়াও অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়ে রেখেছেন। তবে আমরা কিন্তু যেটি আসলে দেখেছি যে আজকে কোনো ধরনের কিন্তু কোনো জায়গায় আমরা কিন্তু আসলে জমায়েত সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে কৌতূহল ছিল যে আসলে কারফিউটি আসলে কি বা কারফিউতে আসলে কি হতে যাচ্ছে সেগুলো কিন্তু আগে দেখার জন্য কিন্তু আমরা দেখেছিলাম সাধারণ মানুষকে রাস্তায় থাকতে। তবে আজকে কিন্তু অনেকটাই সাধারণ মানুষ সচেতন, তারা কিন্তু আসলে ঘরে ঘরে আসলে অবস্থান করছে। তো এক কথায় যদি বলি রাজশাহীর পরিস্থিতি এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে কারফিউ দ্বিতীয় দিনের সর্বশেষ। রাজশাহী নগরের খবর জানছিলাম মোস্তাফিজ রকির কাছ থেকে। গেল কয়েকদিনের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ হাসপাতালে যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, নাশকতাকারীদের কেউ শিক্ষার্থী নয়, তাদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সরকার হঠাতে বিএনপি জামায়াত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলেও অভিযোগ করেন আইজিপি। দর্শক, এই মুহূর্তে কোটা সংস্কার ইস্যুতে আপিল বিভাগের রায় নিয়ে কথা বলছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। চলে যাচ্ছি সেখানে। দরকার যে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে। সময় তাদের সম্মানের করে দেওয়া হয়েছে, এটা কিন্তু সম্মানের বিষয়। আর অন্যান্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধানের আর্টিকেল 28, 29, 14 অনুযায়ী বলা হয়েছে সরকার তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রটেক্ট করবে। তাদের জন্য তাদের শাস্তির ব্যবস্থা এবং নিহতের যে ঘটনা হয়েছে সেই ঘটনা তদন্তের কথা বলা হয়েছে। মাননীয় বিচারপতি খন্দকার দিলরুজ্জামান কে প্রধান করে যে সুপ্রিম কোর্ট নিরূপণ করে সেটা উনি রিপোর্ট যথাসময় বলে আশা প্রকাশ করে এবং সহযোগিতা করার জন্য একটা ডিভিশন বলে দিয়ে এক সপ্তাহের মধ্যে বা তারও কম
পরবর্তীতে এটা হলো পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি সরকার মনে করে, যেহেতু এটা পলিসি ডিসিশন, এটা কিন্তু কোনো কিছুকে সামনে রেখে না, শুধুমাত্র পলিসি ডিসিশনটা সরকারের হাতেই থাকতে হবে, এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে। আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আন্ডার আর্টিকেল 104 অ্যাপিলেট ডিভিশন এই সিদ্ধান্ত প্রদান করেছে। বিভাগ যে পার্সেন্টেজ ঠিক করে দিলেন সেটা পারেন কিনা আপিল বিভাগ? আপিল বিভাগ 104 আপিল বিভাগ বলে দিয়েছে 100 পরে আপিল বিভাগ এটা 100 পরে কমপ্লিট জাস্টিস বলতে যেটা বোঝায় সেটা সরকার সেটা আমরা আপিল বিভাগের আছে। 104 হলো আপিল বিভাগের। আপিল বিভাগ ওনার রায়ে, আপিল বিভাগ রায়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বর্তমান প্রিভেলিং সিচুয়েশনে to do complete justice under article 104 of the constitution, এক্স্যাক্টলি এই কথাটা অ্যাপিলেট ডিভিশন বলেছেন। তারা এই কোটার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন এবং যে দাবিগুলি ছিল উভয় পক্ষ থেকে সংস্কারের, এবং উনি হাস্যরসাত্মকভাবে এটাও বলেছিলেন বা ইনভাইট করেছিলেন যারা আর্গুমেন্ট করার জন্য শিক্ষার্থীর পক্ষ থেকে, তারাও এই আর্গুমেন্টে করেছে তারা সংস্কার চায়, আমিও বলেছি সংস্কার চাই। সুতরাং এই সংস্কার চাওয়ার প্রেক্ষিতে উভয় পক্ষের যেহেতু এখানে একটা সিমিলার জায়গা তৈরি হয়েছে, অ্যাপিলেট ডিভিশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এই রায়টি দিয়ে আদেশের শুরুতে কিন্তু বারবার চিফ জাস্টিস যারা কোটা সংস্কারের সাথে যুক্ত আন্দোলনের সাথে তাদেরকে খুঁজছিলেন, এর আগেও কিন্তু তাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল, উনি কেন খুঁজছিলেন তাদের? যেহেতু তারা ইন্টারেস্ট প্রকাশ করেছিল, এর আগেও বলেছিলেন এবং সকালবেলায় কয়েকজন বলেছিল তারা আসবে আদালতে, এই কারণে উনি খুঁজেছিলেন, সকালবেলায় পারমিশন চেয়েছিলেন। প্রজ্ঞাপন পুরো রায় এখন তো কোটা থাকলোই না, প্রজ্ঞাপন জারি করার জন্য অপারেটিং পার্টটা হলেই হবে, অপারেটিং পার্টটা হলেই হবে। আন্দোলন পরিবেশ সমস্ত দাবি মেনে নেওয়া হবে। এই দাঁড়াও, এটা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে? রায়টা সর্বক্ষেত্রেই প্রয়োগ হবে। এইটা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। অর্থাৎ আগে যেটা নবম থেকে 13তম গ্রেড, এইটা হ্যাঁ, এবং নবম থেকে 13তম গ্রেড, নবম থেকে 13তম গ্রেড, 13র পরে যেগুলি আছে সেগুলি যেভাবে আছে সেভাবেই থাকবে, যেভাবে আছে সেভাবে। যাকে কথা বলছিলাম সুপ্রিম কোর্ট আইনজীবী আমরা শুনছিলাম সুপ্রিম কোর্ট আইনজীবী। দর্শক, কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায় নিয়ে অ্যামিকাস কিউরি অ্যাটর্নি জেনারেলরা কথা বলছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে মেট্রো রেলের। মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আগুন লাগায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই স্টেশনগুলো চালু হতে 1 বছর সময় লাগবে। নাশকতাকারীরা স্টেশনে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় লুটপাট করে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল ডিএমটিসিএল এর এমডি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, মেট্রো রেলের সঙ্গে বিদ্যুৎ সংযোগ থাকায় ঝুঁকি রয়েছে, তাই সেখানে জনসাধারণকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগে অনেকটা স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। চলমান অচল অবস্থায় প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা। সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন। বাজারে বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। দেশের প্রায় সব ধরনের সরকারি চাকরিতে 56% কোটাকে বৈষম্যমূলক মনে করে গত প্রায় 3 সপ্তাহ ধরে আন্দোলন করছে দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজনের প্রাণহানিতে গত বৃহস্পতিবার থেকে সর্বাত্মক অবরোধে নামে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধের সঙ্গে সরকারের ডাকা কারফিউ কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাজ নাই, কম নাই, যাওয়া পারি না, এইভাবে না খাই মরবো, সমাধান হয়ে যায় সেটা আমরা চাই। আতঙ্কর জন্য লোকজন বাড়াইতেছে, কম ভয়াবহ, এই কারণে মনে করেন যে যাইতেছে না, আমরাও যাইতে পারতেছি না। ব্যবসাটা খুবই খারাপ, গন্ডগোল মিটলে ব্যবসা করব। মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ায় বিঘ্ন হচ্ছে পণ্য পরিবহন ও আমদানি রপ্তানি। আমাদের মালামাল এক জায়গা থেকে আরেক জায়গা বহন করা বা ডাইং থেকে ফ্যাব্রিক্স নিয়ে আসা, ডাইং এ ফ্যাব্রিক্স পাঠানো, নিটিং ঘর থেকে ডাইং এ যাওয়া, সুতা আনা নেওয়া ইত্যাদি ইন্টারনাল মুভমেন্ট গুলি আমাদের ডিস্টার্ব হচ্ছে বা ব্যাহত হচ্ছে।
অপরদিকে আবার রপ্তানি পণ্য আমি যে গন্তব্যে পাঠাবো বা চিটাগাংয়ে পাঠাবো, ঢাকা এয়ারপোর্ট পাঠাবো, সেটাও কিন্তু আবার বিঘ্নিত হচ্ছে। এদিকে অবরোধের সুযোগ নিয়েছে বাজারের ব্যবসায়ীরা, বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। মিনিকেট বেচতাম আগে 66-67 টাকা, সেই মিনিকেট এখন 68-70 টাকা বিক্রি করা লাগে ভালো মানের। বাড়ছে মরিচের দাম, গত সপ্তাহে 1 কেজির দাম ছিল ধরেন 120 টাকা, এই সপ্তাহে হয়েছে 250-300 টাকা। চলমান সহিংস পরিস্থিতিতে অর্থনীতির ক্ষতি হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা। আমদানি রপ্তানি এবং স্বাভাবিক যে উৎপাদন ব্যবস্থা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার কারণে প্রতিদিন প্রায় 6,000 কোটি টাকার একটা ক্ষতি হচ্ছে অর্থনীতিতে, এবং এটা যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে, এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি হয়তো আরো খারাপ হবে এবং জিনিসপত্রের দাম আরো এক দফা বেড়ে যেতে পারে। কেবল শিক্ষার্থী ও সরকারের যৌথ আলোচনার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। দেশের ইনভেস্টর বৃদ্ধির স্বার্থে এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য যেন ঠিকভাবে চলে, সেটার স্বার্থে আমাদের আসলে এই যে পুরো আন্দোলনের একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। সেলিম মালিক, RTV, ঢাকা। বাজার পরিস্থিতির খবর জেনে নেব সহকর্মী বিপুল দেব রায়ের কাছ থেকে। যে আসলে এই যে চলমান যে উদ্ভূত পরিস্থিতি বর্তমান সময়ে চলছে, তার প্রভাব কিন্তু একেবারে বাজারে এসে পড়েছে। অর্থাৎ গত কয়েক সপ্তাহ জুড়ে বাজারে যে পরিস্থিতি ছিল তা বর্তমান সময়ে কিন্তু কয়েক গুণ কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আমরা বাজারের যে পরিস্থিতি সেটা যদি বলতে চাই যে আসলে আগে চেয়ে ক্রেতাটা কিছুটা কম, তবে ক্রেতা কম থাকার পাশাপাশি কিন্তু এখানে যে মালের যে সরবরাহ সেটাও কিন্তু অনেকটাই কম রয়েছে। আমরা এখানকার যে ব্যবসায়ী রয়েছেন বা বিশেষ করে খুচরা এবং পাইকারি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই উদ্ভূত পরিস্থিতিতে অর্থাৎ যে চলমান যে অবরোধ চলছে এবং যে একটা উদ্ভূত জরুরি অবস্থা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এই সময়ে কিন্তু আসলে জিনিসপত্রের দাম কিন্তু চরম আকারে বেড়েছে। কারণটাই হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে যে পণ্যগুলো এই কাউরান বাজারে আসার কথা সেগুলো কিন্তু সঠিক সময়ে আসতে পারছে না। বিশেষ করে যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু পণ্যবাহী ট্রাক কিন্তু আজকে গত কয়েকদিন ধরে কিন্তু এই বাজারে পৌঁছাতে পারছে না। সেই জন্য যে কয়েকটি ট্রাক বা পণ্য আশেপাশের জায়গা থেকে এই ঢাকার কারওয়ান বাজারে আসছে, সেই মালগুলোর কিন্তু অধিক চওড়া আকারে কিন্তু তাদেরকে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ পণ্য সরবরাহ কম থাকার কারণে কিন্তু বাজারে একটা অস্থিরতা চলছে এবং প্রতিটা জিনিসের দাম কিন্তু একেবারে বলা যায় লাগামহীনভাবে বেড়েছে। তাই এখানকার যারা সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এই উদ্ভূত পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে এই বাজারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাই তারা সরকারের কাছে এই উদ্ভূত পরিস্থিতি অতি দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন, সেই সাথে যাতে যান চলাচল আবার আগের মতো স্বাভাবিক পরিস্থিতি হয় এবং পণ্যের দাম যাতে আগের অবস্থায় ফিরে আসে সে এমনটাই প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য কারওয়ান বাজার থেকে। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপুল দেব রায়। সার্ভার জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে সৌদিগামী সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমিকরা। ভিসা ও আকামার মেয়াদ শেষ হলেও কোনো ধরনের আশ্বাস মিলছে না এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে। মারফরেজা রিপোর্ট। গেল 19 ও 20 তারিখের সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের ফ্লাইট জটিলতার কারণে এয়ারপোর্ট থেকে ফিরতে হয় হাজারো যাত্রীদের। কারণ হিসেবে বলা হয় সার্ভার জটিলতা। আশ্বাস দেওয়া হয় 2-1 দিনের মধ্যে সমাধানেরও। পরে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্ট টিকিট কার্যালয়ে এলেও মেলেনি সুনির্দিষ্ট আশ্বাস। ফলে ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভোগান্তিতে শ্রমিকরা। বলছে যে কি যতক্ষণ পর্যন্ত নেট চালু না হবে ততক্ষণ পর্যন্ত 1 বছরও আপনাদেরকে আমরা কিছু করা এবং বলা সম্ভব নয়। টাইম দিতে পারতেছে না, একটা ভরসা দিতে পারতেছে না যে 25 তারিখ আপনাদের ফ্লাইট, 26 তারিখ ফ্লাইট, 22 তারিখ ফ্লাইট। আপনাদের সার্ভারে কাজ না করবে কি? এখন আমাদের ভিসার তো ম্যাচ শেষ। আমার ভিসার ম্যাচ শেষ হওয়ার পরে যদি আপনাদের সার্ভারে কাজ করে যদি পরবর্তীতে জানান, আমাদের তো কোনো লাভ নাই। ছুটির মেয়াদ বাড়ানো যাবে, আকামার মেয়াদ নাই। আকামার মেয়াদ ছাড়া টিকিট লাগবে না বা ছুটি বাড়বে না। দেশব্যাপী চলমান সহিংস পরিস্থিতিতে যাতায়াত আর রাজধানীতে থাকা খাওয়ার জন্য গুনতে হচ্ছে কয়েক গুণ খরচ। ফলে বাড়তি অর্থ ব্যয় আর যাত্রার অনিশ্চয়তা দুই মিলে জটিল হচ্ছে পরিস্থিতি। বাড়িতে আমরা কালকে বিকাশের টাকা অনেক কষ্ট বিকাশের টাকা আইছে, এই টাকা নিয়ে আমরা আবার নইছি টাকা আইছে, বিকাশও চলতে আছে। মাথার গাম পায়ে ফেলে কাজ করি, আমরা টাকা পাঠাই সরকারের কাছে। আমরা এটাই দাবি যে আমাদের এই জটিলতা তারাদের অতি তাড়াতাড়ি এরা দূর করে দেয়। এদিকে বিষয়টি নিয়ে মতামত জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মারফরেজা, RTV, ঢাকা।
নির্বাচন যতই এগিয়ে আসছে নিজ দলে ততই সমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অসংখ্য ডেমোক্রেট নেতা। নির্বাচন থেকে বাইডেন সরে দাঁড়াক, এটাই তাদের চাওয়া। এই তালিকায় এবার যুক্ত হলেন প্রভাবশালী 2 সিনেটর শের ব্রাউন ও মার্জিন হাইনেক। বিবৃতিতে তারা জানিয়েছেন দুর্বল অবস্থানের কারণে বাইডেনের প্রতি আস্থা কমেছে ভোটারদের। এ নিয়ে 30 ডেমোক্রেট নেতা এই দাবি করলেন। অন্যদিকে মিশিগানে রানিং মেট জেডি ভ্যান্সকে সাথে নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।